মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার পারস্য উপসাগরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেসব ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তারা বারবার বলছে যে ইরানের দিকে রণতরী পাঠানো হয়েছে। বেশ তো, রণতরী অবশ্যই একটি বিপজ্জনক যন্ত্র, কিন্তু রণতরীর চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা একে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। খামেনি আরো বলেন, আলোচনা চলাকালে আগেই এর ফলাফল নির্ধারণ করে ফেলা ভুল ও বোকামি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু আলোচনা শুরু হয়েছে, ঠিক তখন খামেনি এর সতর্কবাণী উচ্চারণ করলেন। আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে যা থেকে তারা সেরে উঠতে পারবে না। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী দাবি করার পরিপ্রেক্ষিতে খামেনি মন্তব্য করলেন। এদিকে গত শুক্রবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শীঘ্রই এ অঞ্চলে পাঠানো হবে। যদি কোনো রফায় আসতে না পারি তবে আমাদের এটির প্রয়োজন হবে। এটি খুব দ্রুতই রওনা দেবে। পরমাণু আলোচনায় অগ্রগতি প্রশংসা করল যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের আলোচকরা আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন প্রস্তাব নিয়ে ফিরবেন বলে মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান হামলার হুমকির মধ্যে এই আলোচনা শুরু হয়, যা বর্তমানে একটি সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি কমিয়ে দিয়েছে। নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তা বলেন, 2 পক্ষের মধ্যে বিদ্যমান ব্যবধানগুলো গুছাতে ইরান বিস্তারিত প্রস্তাব নিয়ে ফিরে আসবে। তবে তিনি সতর্ক করে বলেন যে এখনো অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার বাকি আছে। পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কিছু দিক থেকে এটি ভালো হয়েছে, কিন্তু অন্যান্য দিক থেকে এটা স্পষ্ট যে ট্রাম্প কিছু রেড লাইন বা চরম সীমা নির্ধারণ করে দিয়েছেন যা ইরানিরা এখনো মেনে নিতে বা সেগুলো নিয়ে কাজ করতে রাজি নয়। তাই আমরা এ বিষয়ে কাজ চালিয়ে যাব। এর আগে এক বিবৃতিতে ইরান জানায়, একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তির শর্তাবলীতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সাধারণ ঐক্যমত্যে পৌঁছেছে, যার ফলে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধের ঝুঁকি হ্রাস পাবে। তবে আলোচনার শুরু থেকেই এর পরিধি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের মধ্যে বিভ্রান্তি ছিল। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন বিমান হামলার হুমকির মুখে তেহরানকে আলোচনায় বসিয়েছিলেন। জেনেভায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা একগুচ্ছ নির্দেশক নীতির ওপর একটি সাধারণ চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছি, যার ভিত্তিতে আমরা এখন থেকে অগ্রসর হব এবং একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরির দিকে এগিয়ে যাব। তিনি আরো জানান, 2 পক্ষই চুক্তির জন্য নিজ নিজ খসড়া তৈরি করবে এবং তা বিনিময় করবে। এরপর 3য় দফার আলোচনার তারিখ নির্ধারণ করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, পরবর্তী ধাপটি হবে আরো কঠিন এবং বিস্তারিত। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা করছে দখলদার ইসরায়েল। আর সংকেত পেলেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে হামলা শুরু করবে তারা। বুধবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান। তারা বলেছে, যুক্তরাষ্ট্র যে কোনো সময় সবুজ সংকেত দেবে এমন বিষয় মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর অনুমতি দেবেন কিনা এমন যখন আলোচনা চলছে, তখন দখলদার ইসরায়েলের ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে সম্ভাব্য হামলার বিষয়টি সামনে এলো। হারেজ্জো নামে অপর এক ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা তেমন ফলপ্রসূ না হওয়ায় ইসরায়েলি কর্মকর্তারা তাদের গত 24 ঘন্টার পর্যবেক্ষণে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা বেড়ে চলছে। ইতালি উপকূলে ভেসে আসছে অভিবাসন প্রত্যাশীদের মরদেহ। গত কয়েকদিনে বিভিন্ন উপকূলে ভেসে আসা অন্তত 15 জনের মরদেহ উদ্ধার করেছে ইতালি। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এসব মরদেহ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীদের হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সিসিলি এবং দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়ার সমুদ্র সৈকত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা মনে করছেন, শীতকালীন ঝড়ের সময় গত কয়েক সপ্তাহে সমুদ্রে ডুবে তাদের মৃত্যু হয়েছে। সেন্ট্রাল ভূমধ্য সাগরীয় অভিবাসন রুটটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে সাগরের আবহাওয়া ছিল প্রতিকূল। জীবনের ঝুঁকি জেনেও লিবিয়া ও তিউনিসিয়ার উপকূল থেকে পাচারকারীদের প্রলোভনে পড়ে অনেক অভিবাসী সমুদ্র অনুপযোগী নৌকায় চড়ে যাত্রা করেন। ভূমধ্য সাগরে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে সক্রিয় সংস্থাগুলো আশঙ্কা করছে, এই শীতে কয়েকশো অভিবাসন প্রত্যাশী সমুদ্রে ডুবে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। কোস্টগার্ড, বেসামরিক জাহাজ যেমন মাছ ধরার ট্রলারগুলো সমুদ্র থেকেও মৃতদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার কালাব্রিয়ার
সমুদ্র সৈকত শহর ত্রোপিয়ার কাছে কয়েকজন শিক্ষার্থী একটি মৃতদেহ দেখতে পায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তার পরনে কমলা রঙের লাইফ জ্যাকেট ছিল। এছাড়া একজন নারীর মৃতদেহ পাওয়া গেছে। ওই মরদেহের সঙ্গেও কোনো পরিচয়পত্র ছিল না। এসব ঘটনায় তদন্ত শুরু করেছে প্রসিকিউটররা। ইতালির ছোট দ্বীপ পান্তেলেরিয়া থেকে অভিবাসন প্রত্যাশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক বা শিশু রয়েছে কিনা তা এখনো জানা যায়নি। জানুয়ারিতে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছিল, নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ না থাকার পরেও নিরাপদ ভবিষ্যতের আশায় যারা ভূমধ্যসাগরে পেরিয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছেন তারা এখনো প্রাণঘাতী এবং বিপজ্জনক যাত্রার ঝুঁকি নিচ্ছেন।